সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, শুভ সকাল। আজকের অনলাইন ক্লাসে তোমাদেরকে সুস্বাগতম। তোমরা যে যেখানে রয়েছো ভালো রয়েছো, সুস্থ রয়েছো এই প্রত্যাশা করে আজকের আলোচনা শুরু করব। আমি সঞ্জয় কুমার বালা, সহকারী অধ্যাপক, রাষ্ট্রবিজ্ঞান, সরকারি আইনউদ্দিন কলেজ, মধুখালী, ফরিদপুর। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদের জন্য যে আলোচনা চলছে এটিও মূলত সেই অধ্যায়েরই একটি অংশ এবং আজকে যে টপিকটি তোমার আলোচনার জন্য নির্ধারণ করা হয়েছে এটি আমাদের মানব জীবনের সাথে অত্যন্ত ওতপ্রোতভাবে জড়িত, যেটির নিশ্চয়তা বিধান করা না গেলে আমাদের জীবন ধারণ প্রায় অসম্ভব হয়ে পড়ে বা ব্যক্তিত্ব বিকাশের পথ রুদ্ধ হয়ে পড়ে। সেরকম একটি গুরুত্বপূর্ণ টপিক আজকে আলোচনার বিষয় হিসেবে নির্ধারিত হয়েছে। তো এবার দেখে নাও বিষয়টি কি। হ্যাঁ, আজকের আলোচনার বিষয়টি হচ্ছে স্বাধীনতা, ইংরেজিতে তাকে বলে লিবার্টি। এবার আমার আগের কথার সাথে মিলিয়ে নাও। আসলে স্বাধীনতা যদি আমাদের না থাকে বা স্বাধীনতা উপভোগে যদি কেউ বাধার সৃষ্টি করে, তাহলে কিন্তু আমাদের জীবন, সামাজিক জীবন, রাজনৈতিক জীবন, অর্থনৈতিক জীবন যাই বলো না কেন, এটাতে কিন্তু স্থবিরতা এসে পড়ে, অর্থাৎ আমাদের জীবন ধারণ প্রায় অসম্ভব হয়ে পড়ে। তো এই গুরুত্বপূর্ণ বিষয়টি আমি তোমাদের জন্য নির্দেশনা থাকবে যে একটু গুরুত্ব সহকারে শোনার চেষ্টা করবে বা দেখার চেষ্টা করবে। এবার শুরু করব। দেখো, স্বাধীনতার অর্থ সংজ্ঞা। স্বাধীনতার ইংরেজি প্রতিশব্দ আমি আগেই বলেছি লিবার্টি। এই লিবার্টি শব্দটির উৎপত্তি হয়েছে ল্যাটিন শব্দ লাইবার থেকে, যার অর্থ মুক্ত বা স্বাধীন। সুতরাং উৎপত্তিগত অর্থে তোমরা বলতে পারো যে স্ব অধীনতাকেই স্বাধীনতা বলা যায়, অর্থাৎ নিজের ইচ্ছে মতো যা খুশি তা করার অধিকারকে স্বাধীনতা বলে। কিন্তু পৌরনীতি ও সুশাসনে কিন্তু স্বাধীনতা শব্দটি এ অর্থে ব্যবহৃত হয় না, কেননা পৌরনীতি সুশাসনে অবাধ স্বাধীনতাকে স্বেচ্ছাচার বলা হয়ে থাকে, যেটা কোনোভাবেই কাম্য নয়। এতে স্বাধীনতা সমাজের মুষ্টিমেয় শক্তিশালী ব্যক্তির হাতে চলে যায়, ফলে দুর্বল ক্ষমতাহীনদের কোনো স্বাধীনতা থাকে না বা স্বাধীনতা উপভোগে বাধার সৃষ্টি হয়। সুতরাং পৌরনীতি সুশাসনে স্বাধীনতা বলতে অপরের কাজে কোনো ধরনের বাধা সৃষ্টি না করে নিজের ইচ্ছা মতো কাজ করার অধিকারকে বোঝায়। অর্থাৎ স্বাধীনতা বলতে মানুষের যা কিছু করার অধিকারকে বোঝায়, যদি সেই কাজ দ্বারা অন্যেরা কোনোভাবে কোনো ক্ষতিগ্রস্ত না হয়। এই স্বাধীনতা সম্পর্কে বিভিন্ন রাষ্ট্রবিজ্ঞানী বিভিন্ন সময় বিভিন্ন সংজ্ঞা প্রদান করেছেন। তার মধ্যে কয়েকটি এখানে দেখো উদ্ধৃত করা হয়েছে। যেমন বিশিষ্ট রাষ্ট্রবিজ্ঞানী হার্বার্ট স্পেন্সারের মতানুসারে স্বাধীনতা বলতে ব্যক্তির ইচ্ছা মতো কাজ করাকে বোঝায়, যদি উক্ত কাজের দ্বারা অন্যের অনুরূপ স্বাধীনতা উপভোগে বাধার সৃষ্টি না হয়। আদর্শবাদী দার্শনিক টি.এইচ. গ্রিনের মতানুসারে যা উপভোগ করার ও সম্পন্ন করার যোগ্য তা উপভোগ ও সম্পাদন করার ক্ষমতাকে স্বাধীনতা বলে। প্রফেসর লাস্কির মতানুসারে স্বাধীনতা বলতে আমি বুঝি সেই ধরনের পরিবেশের সযত্ন সংরক্ষণ যেখানে মানুষ তার ব্যক্তি সত্তার পরিপূর্ণ বিকাশের সুযোগ পায়। এই যে সংজ্ঞাগুলো এতক্ষণে আমি বললাম, তো এই সংজ্ঞাগুলো থেকে আমরা নিজেরাই একটা ধারণা দাঁড় করাতে পারি। সেটা এমন হতে পারে, দেখো যে স্বাধীনতা হলো এমন সব সুযোগ সুবিধা অর্জনের অধিকার যা ব্যক্তির ব্যক্তিত্ব বিকাশে সহায়তা করে, সুকুমার বৃত্তিগুলোর বিকাশ সাধন করে এবং সভ্য জীবনের সকল উপাদান লাভের ক্ষেত্রে ভূমিকা পালন করে। এই হলো মোটামুটি স্বাধীনতা। এবার স্বাধীনতা যে আমরা উপভোগ করার কথা বলে থাকি বা যে স্বাধীনতা না থাকলে আমরা আমাদের সমাজ জীবন অচল হয়ে পড়ে, ব্যক্তি জীবন অচল হয়ে পড়ে, তো সেই স্বাধীনতার বিভিন্ন ভাগ রয়েছে বা বিভিন্ন ভাগে ভাগ করা যায়, অর্থাৎ স্বাধীনতার শ্রেণীবিভাগ। মূলত একজন মানুষ সমাজের সদস্য বা রাষ্ট্রের সদস্য হিসাবে মূলত এই স্বাধীনতাগুলোই প্রত্যাশা করে থাকে। তো সেগুলো একটু বিস্তারিত বলবো। প্রথমেই রয়েছে ব্যক্তিগত স্বাধীনতা। ব্যক্তিগত স্বাধীনতা হলো মানুষের সেসব অধিকারকে বোঝায় যা কেবল ব্যক্তির কাজ বা আচরণকে প্রভাবিত করে, অন্যের উপর কোনোভাবে প্রভাব বিস্তার করে না। অর্থাৎ যে স্বাধীনতা বা যে অধিকার ভোগ করতে গেলে ব্যক্তিকে সেই অধিকার, সেই কাজটি শুধুমাত্র তার ব্যক্তিগত জীবনকে প্রভাবিত করে, অন্য কোনো ব্যক্তি এর সাথে কোনোভাবে জড়িত হয় না বা ব্যক্তির উপর কোনোভাবে কোনো প্রভাব পড়ে না, সেটিকে আমরা ব্যক্তিগত স্বাধীনতা বলবো। যেমন তুমি যদি তোমার ড্রেসের ক্ষেত্রে একটা উদাহরণ হিসাবে দেওয়া যায় যে তুমি রেড কালারের ড্রেস পরবে না ইয়েলো কালারের ড্রেস পরবে,
আর ব্লু কালারের ড্রেস পরবে, এটা যদি তুমি তোমার নিজের চুজ করার অধিকার রয়েছে, এটা একটা স্বাধীনতার মধ্যে পড়ে, ব্যক্তিগত স্বাধীনতার মধ্যে পড়ে। তো এই কাজটা যদি তুমি করো, তোমার পছন্দ অনুযায়ী তুমি ড্রেস পরো, তাহলে কিন্তু তোমাকেই শুধুমাত্র ভালো বা মন্দ দেখাবে, অন্য কাউকে ভালো বা মন্দ দেখাবে না। অর্থাৎ অন্য কারো উপর এই অধিকার ভোগ করতে গিয়ে তুমি অন্য কারো উপরে কোন ধরনের প্রভাব ফেলবে না। সুতরাং এ ধরনের অধিকারকে আমরা ব্যক্তিগত অধিকার বলবো। যেমন নাগরিকের মত প্রকাশের অধিকার, ধর্মীয় স্বাধীনতা, জীবন ধারণের অধিকার, ধর্মাচরণের স্বাধীনতা ইত্যাদিকে আমরা ব্যক্তিগত স্বাধীনতা বলবো। সামাজিক স্বাধীনতা, যে স্বাধীনতা সমাজের ন্যায়বোধ দ্বারা স্বীকৃত এবং সামাজিক বিধিবিধান দ্বারা সংরক্ষিত ও নিয়ন্ত্রিত হয়, তাকে সামাজিক স্বাধীনতা বলে। মূলত সমাজে বসবাসকারী মানুষের পারস্পরিক অধিকারের ধারণা থেকে সামাজিক স্বাধীনতার সৃষ্টি হয়েছে। তবে এ ধরনের স্বাধীনতা কিন্তু কিছুটা অস্পষ্ট ও অনির্দিষ্ট হয়ে থাকে। যেমন শিক্ষার স্বাধীনতা, চলাফেরার স্বাধীনতা, পরিবার গঠনের স্বাধীনতা, জীবন রক্ষার স্বাধীনতা ইত্যাদি। রাজনৈতিক স্বাধীনতা, রাজনৈতিক স্বাধীনতা বলতে রাজনৈতিক জীবনে এবং রাষ্ট্রীয় কর্মকাণ্ডে অংশগ্রহণের সমান সুযোগ সুবিধাকে বোঝায়। অর্থাৎ একজন ব্যক্তি তার রাজনৈতিক পথদর্শ কি হবে, সে কোন ধরনের রাজনীতিতে বিশ্বাসী হবে, অথবা সে নির্বাচনকালীন সে কাকে ভোট প্রদান করবে না করবে ইত্যাদি বিষয়গুলো কিন্তু তার, সে কোন দলের রাজনীতি করবে প্রভৃতি বিষয়গুলো কিন্তু তার নিজস্ব অধিকারের মধ্যে পড়ে। এগুলোতে সিদ্ধান্ত, এই বিষয়গুলোতে সিদ্ধান্ত নেওয়ার অধিকার কিন্তু তার রয়েছে। তো এই ধরনের অধিকারকে আমরা বলবো রাজনৈতিক স্বাধীনতা। যেমন একটু আগেই বললাম যে রাজনৈতিক স্বাধীনতার উদাহরণ হিসেবে বলা যায় ভোটদানের অধিকার, নির্বাচনে প্রার্থী হওয়ার অধিকার, রাজনৈতিক দল করার অধিকার, সরকারি চাকরি লাভের অধিকার। এগুলো কিন্তু কেউ কোনোভাবেই তাকে ফোর্স করতে পারে না যে তোমাকে এই দলের রাজনীতি করতে হবে, তোমাকে এই পেশা চাকরি বেছে নিতে হবে, তোমাকে একেই ভোট দিতে হবে। তা এগুলো কিন্তু কোনোভাবেই রাষ্ট্র বা কোনো কর্তৃপক্ষ বা কোনো সংঘ বা কোনো ব্যক্তি কিন্তু তাকে অবশ্যই কোনোভাবেই ফোর্স করতে পারে না। সুতরাং এই যে স্বাধীনতা বা অধিকারগুলো, এগুলোকে আমরা রাজনৈতিক স্বাধীনতা বলবো। অর্থনৈতিক স্বাধীনতা, অর্থনৈতিক স্বাধীনতা হচ্ছে অভাব, অনটন, দারিদ্র্য ও বেকারত্ব থেকে মুক্তির জন্য নিজস্ব নিজের যোগ্যতা বা ব্যক্তির যোগ্যতা অনুযায়ী তার পেশা এবং বৃত্তি গ্রহণের যে অধিকার, সেটাকে আমরা বলবো অর্থনৈতিক স্বাধীনতা। অর্থাৎ আমার যোগ্যতা, স্ব যোগ্যতা অনুযায়ী ব্যক্তি তার কর্মের নিয়োগের অধিকার লাভ করে থাকে, সেটাকে আমরা অর্থনৈতিক স্বাধীনতা বলবো। এতে উদাহরণ যেমন দেখো, অধ্যাপক বার্কার নামক একজন রাষ্ট্রবিজ্ঞানী এক্ষেত্রে বলেছেন যে ব্যক্তি মানুষ শ্রমিক হিসাবে বা মালিক হিসেবে যে স্বাধীনতা ভোগ করে থাকে তা সাধারণভাবে অর্থনৈতিক স্বাধীনতা হিসেবে বিবেচিত হয়। অধ্যাপক লাস্কি বলেছেন এক্ষেত্রে একটা সুন্দর কথা বলেছেন যে দৈনন্দিন রুটি রোজগারের যুক্তিসঙ্গত নিরাপত্তা ও সুযোগ থাকাকেই অর্থনৈতিক স্বাধীনতা বলে। সুতরাং মানুষ তার জীবন ধারণের জন্য তার যোগ্যতা অনুযায়ী কর্মের যে স্বাধীনতা ভোগ করে, সেই স্বাধীনতাকে আমরা বলবো অর্থনৈতিক স্বাধীনতা। যেমন একটু আগেই বলছি কর্মের স্বাধীনতা, উপযুক্ত মজুরি পাওয়ার অধিকার, পেশা এবং বৃত্তি বেছে নেওয়ার অধিকার, অবসরকালীন ভাতার অধিকার ইত্যাদি বিষয়গুলো অর্থনৈতিক স্বাধীনতার মধ্যে পড়ে। জাতীয় স্বাধীনতা, জাতীয় স্বাধীনতা বলতে বহিঃশক্তির সব ধরনের কর্তৃত্ব নিয়ন্ত্রণ থেকে মুক্ত থাকার স্বাধীনতাকে বোঝায়। অর্থাৎ জাতীয় স্বাধীনতা কিন্তু রাষ্ট্রীয় স্বাধীনতা হিসাবে পরিগণিত হয়ে থাকে। অর্থাৎ প্রকৃতপক্ষে স্বাধীন এবং সার্বভৌম রাষ্ট্রই কিন্তু জাতীয় স্বাধীনতার অধিকারী। তাই জাতীয় স্বাধীনতাকে অন্য অর্থে রাষ্ট্রীয় স্বাধীনতা বলা হয়। তো তোমরা বুঝতেই পারছো যে আসলে জাতীয় স্বাধীনতা হচ্ছে দেশ ও জাতির সব ধরনের উন্নয়নের ভিত্তি। কারণ স্বাধীনতা না থাকলে একটা ভূখণ্ড রাষ্ট্র বলেই পরিগণিত হতে পারে না। অর্থাৎ স্বাধীনতা না থাকলে সে সার্বভৌম ক্ষমতার কোনো ভূখণ্ড, নির্দিষ্ট জনসমষ্টি থাকলেও, নির্দিষ্ট ভূখণ্ড থাকলেও, জনসমষ্টি থাকলেও কিন্তু সেই ভূখণ্ড যদি স্বাধীন না হয় তাহলে সার্বভৌম ক্ষমতার অধিকারী হয় না, এবং সার্বভৌম অধিকারী না হলে সেই ভূখণ্ড রাষ্ট্র হিসেবে পরিগণিত হতে পারে না। সুতরাং এই জাতীয় স্বাধীনতা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি স্বাধীনতা, যেটা আমরা 1971 সালে দীর্ঘ 9 মাস রক্তক্ষয়ী সংঘর্ষের মধ্য দিয়ে কিন্তু আমরা 1971 সালে 16 ডিসেম্বর যে স্বাধীনতা অর্জন করেছিলাম, এটা কিন্তু জাতীয় স্বাধীনতা বলা যায় বা বলা হয়। তো প্রাকৃতিক স্বাধীনতা,
রাষ্ট্র সৃষ্টির পূর্বে তোমরা জানো আমি তোমাদেরকে যখন সরাসরি শ্রেণীকক্ষে পাঠদান করেছি তখনও তোমাদের সাথে এই বিষয়গুলো নিয়ে আমি কথাবার্তা বলেছি যে প্রাকৃতিক স্বাধীনতা কি। তো আবারও একটু বলছি, একটু খেয়াল করে শোনো যে আসলে প্রাকৃতিক স্বাধীনতা হলো মানুষ সৃষ্টির শুরুতে যে পরিবেশে, যখন আজকের এই জাতীয় রাষ্ট্র ছিল না, সমাজ ছিল না, একদম সৃষ্টির আদিতে যে জায়গায় বসবাস করত, যেখানে বসবাস করত, সেই সময়টাকে, সেই জায়গাকে কিন্তু প্রকৃতির রাজ্য বলা হতো। অর্থাৎ মানুষ সৃষ্টির শুরুতে প্রকৃতির রাজ্যে বসবাস করত, যাকে স্টেট অফ নেচার বলা হয়। তো এই সম্পর্কে কিন্তু হবস, লক, রুশো সুন্দর সুন্দর কথা বলেছেন। সেই বিষয়গুলো তোমাদের সাথে আমি একটু স্বল্প পরিসরে হলেও শেয়ার করেছি। তো নিশ্চয়ই তোমাদের মনে রয়েছে যে আসলে প্রকৃতির রাজ্যে মানুষ যে সমস্ত অধিকার ভোগ করত, সেই অধিকারকে বলা হয় প্রাকৃতিক স্বাধীনতা। তো এই ধারণার প্রবর্তক দ্বারা আমি তোমাকে আগেই বলেছি যে হবস, লক, রুশো এরূপ স্বাধীনতার যারা সমর্থক বা ওনারা মনে করেন যে সামাজিক ও রাষ্ট্রীয় নিয়মকানুন কিন্তু মানুষকে বিভিন্নভাবে শৃঙ্খলাবদ্ধ করেছে এবং এজন্যই এসব নিয়মকানুনের বিরূপ সাধন করে স্বাভাবিক এবং বা প্রকৃতির স্বাধীনতা বা প্রাকৃতিক স্বাধীনতাকে পুনঃপ্রবর্তন করা উচিত। কিন্তু এরূপ আইনবিহীন স্বাধীনতা কিন্তু সমাজে আবার বিশৃঙ্খলা সৃষ্টি করে। এজন্যই এই অতি আধুনিক যুগের বা রাষ্ট্রবিজ্ঞানীরা কিন্তু তাদের এই ধারণাকে সমর্থন করেন না। তাদের মতে প্রাকৃতিক স্বাধীনতা কিন্তু স্বেচ্ছাচারিতার পরিচয়, কারণ মানুষ তখন নিজের ইচ্ছা মতো যা খুশি তাই করবে। তাকে বাধা দেওয়ার জন্য বা নিবৃত করার জন্য কোনো ধরনের রাষ্ট্রীয় বা সামাজিক আইন যদি অনুপস্থিত থাকে, তাহলে কিন্তু সমাজের বিশৃঙ্খলতা দেখা দেয়, সামাজিক চেইন অফ কমান্ড ভেঙে পড়ে। তাই এই ধারণা কিন্তু এখনকার সময়ে ও বর্তমান সময়ে এটা পরিত্যাগ করা হয়ে যাওয়া, পরিত্যাজ্য হয়েছে। সুতরাং প্রকৃতির স্বাধীনতা যে অর্থে আমরা জেনেছি, সেটি আমরা এখনকার সমাজে প্রত্যাশা করি না, বা এটা আসলে বাস্তবসম্মত নয়। আইনগত স্বাধীনতা বলতে রাষ্ট্র কর্তৃক স্বীকৃত, সুরক্ষিত, সংরক্ষিত ও নিয়ন্ত্রিত স্বাধীনতাকে বোঝায়। অর্থাৎ রাষ্ট্র সংবিধানে ও রাষ্ট্রীয় আইনে এ ধরনের স্বাধীনতার কথা সুস্পষ্ট ও সুনির্দিষ্টভাবে উল্লেখ করে থাকে। ব্যক্তির কল্যাণের স্বার্থে রাষ্ট্র আইন প্রণয়নের মাধ্যমে আইনগত স্বাধীনতার স্বীকৃতি প্রদান করে। রাষ্ট্রীয় আইনের মাধ্যমে আইনগত স্বাধীনতার উপর কিন্তু নিয়ন্ত্রণ আনা হয়। অর্থাৎ একটু আগেই বলেছি যে যেহেতু রাষ্ট্রবিজ্ঞানে বা বর্ণিত সুশাসনে স্বাধীনতা বলতে যা কিছু করার অধিকারকে বোঝায় না, বা অর্থাৎ যা কিছু করার যে অধিকার মানুষ, সেটা কিন্তু অন্যেরা ক্ষতিগ্রস্ত হতে পারে। সুতরাং এই অর্থে যেহেতু স্বাধীনতা রাষ্ট্রবিজ্ঞান স্বীকার করে না, সেহেতু আইন প্রয়োগের মধ্য দিয়ে কিন্তু কিছু নিয়ন্ত্রণ আনা হয়। সেটাকে আমরা বলবো আইনগত স্বাধীনতা। অর্থাৎ কেউ স্বাধীনতা হরণ করলে, অর্থাৎ সবল কর্তৃক দুর্বলের স্বাধীনতা হরণ করা হলে, সেখানে আইন প্রয়োগের মাধ্যমে সেই স্বাধীনতা দুর্বল বা ক্ষমতাহীনদের ফিরিয়ে দেওয়া হয়। তো এ ধরনের স্বাধীনতাকে আমরা বলবো আইনগত স্বাধীনতা। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা মনোযোগ দিয়ে শুনেছো। আর আসলে আরো আমরা জানি না কেউ যে কতদিন ধরে এই অবস্থা চলবে, অর্থাৎ কোভিড-19 জনিত কারণে আমাদের শিক্ষা প্রতিষ্ঠানগুলো কতদিন বন্ধ থাকবে, এটা আমরা আসলে নিশ্চিতভাবে কেউ জানি না। তো সেজন্যই মূলত এই অনলাইন পাঠদানের ব্যবস্থা করেছে বাংলাদেশের সুযোগ্য সরকার। তো সেজন্য আমরা এই ধারাবাহিক ক্লাস চালিয়ে যাব, এই প্রত্যাশা ব্যক্ত করছি। আর সাথে সাথে আশাও রাখছি যে তোমরাও হয়তো ক্লাসগুলো নিয়মিত দেখবে এবং শুনবে এবং পড়াশোনার মধ্যে নিজেকে রাখবে। তো এই প্রত্যাশা জানিয়ে আজকে শেষ করব। তো ভালো থেকো, সুস্থ থেকো, স্বাস্থ্যবিধি মেনে চলো, যে যেখানে থাকো সুন্দর থাকো। তোমাদের জন্য শুভকামনা রইল। পরিশেষে সকলকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি।